ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। করোনার দ্বিতীয় ধাক্কায় দেশের অর্থনীতির স্থবিরতা নিয়ে চিন্তিত ব্যাংকিং খাত। প্রথম ধাক্কার পর অর্থনীতি সচল হওয়ায় সুফলও পাওয়া গেছে কিছুটা, যার ফলে 2021 সালের প্রথম 6 মাসে বেড়েছে ব্যাংকের পরিচালন মুনাফাও। দ্বিতীয় ধাপে কি হবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা সংক্রমণ সামলাতে আবারও দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। রপ্তানিমুখী ও উৎপাদনশীল খাত ছাড়া প্রায় বন্ধ দেশের অভ্যন্তরীণ শিল্প ব্যবসা বাণিজ্য। মার্কেট শপিং মল বন্ধ থাকায় আবারও থেমে গেছে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাকা। এরই মধ্যে আয় ও ব্যয়ের হিসাব মেলাতে দুশ্চিন্তা বাড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে আগামী দিনে কি হবে তা নিয়ে চিন্তিত দেশের ব্যাংকাররাও। একটা যেটা বড় ধাক্কা আমরা যেটা এসএমইর জন্য, যদি কান্ট্রি লকডাউন হয় তখন ব্যবসা বাণিজ্য সব বন্ধ থাকে এবং ক্যাশ ফ্লোর অভাব হয়, তখন এসএমইগুলো খেলাপি ঋণে পরিণত হয়। 2021 সালের প্রথম 6 মাসের হিসাবে দেখা যায় পরিচালন আয়ের দিক দিয়ে ভালো অবস্থানে আছে ব্যাংকগুলো। প্রাথমিক হিসেবে প্রায় বেশিরভাগ ব্যাংকেরই মুনাফা বেড়েছে। ব্যাংকাররা মনে করেন করোনার প্রথম ধাক্কা সামলে অর্থনীতির যে গতি ফিরতে শুরু করেছিল এটি তারই সুফল। ক্যাপিটাল মার্কেটের থেকে কিছু বেনিফিট পাওয়া গেছে। অ্যাট দ্য সেম টাইম যাদের লিকুইডিটি ভালো ছিল, তারা গভর্নমেন্টের বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করেছে, তারা কিছু ভালো পেয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি ট্রেডও বাড়ছিল মোটামুটি, কিন্তু আমরা ধাক্কা কাটে কিন্তু এগোচ্ছিলাম। তবে দ্বিতীয় ধাক্কার ভয়াবহতা বাড়ছে। ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ সামলাতে কঠোর বিধিনিষেধের মেয়াদও। অর্থনীতিতে এর প্রভাব নিয়ে চিন্তিত ব্যাংকাররাও। লকডাউন তো অলরেডি বাড়িয়েছে, আমার তো মনে হয় এটা আরো বাড়বে, কেন সামনে দেখা যায় গরুর বাজারটা হচ্ছে, এগুলো আমি জানি না লকডাউনের মধ্যে এটা কিভাবে হচ্ছে, কেন এটাও কিন্তু আবার একটা সার্চ দিবে। কেন ওই মার্কেটে হয় কি, সরকার যতই কিছু করুক না কেন ওই মার্কেটে কিন্তু আপনি পারবেন না বিধিনিষেধ ম্যানেজ করার জন্য। পুরো বিশ্ব খুলে যাচ্ছে, এখন আমরা যদি খোলাও না থাকি তাহলে কিন্তু আরেক সমস্যা হবে। বছর শেষে ব্যাংকের মুনাফার চিত্র কেমন থাকবে তা নির্ভর করবে করোনার দ্বিতীয় ধাক্কা সামলে ব্যবসা বাণিজ্য কত দ্রুত সচল হয় তার উপর। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো 10,000 কোটি টাকা আমানতের মাইল ফলক স্পর্শ করল বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবিসি। চলতি বছরের 30 জুন ব্যাংকের আমানত দাঁড়িয়েছে 10,577 কোটি টাকা। এর আগে গেল বছরের জুনে এনআরবিসি ব্যাংকের আমানত ছিল 7,982 কোটি টাকা। এক বছরের ব্যবধানে আমানতের প্রবৃদ্ধি 32.51% বেড়ে আমানত দাঁড়িয়েছে 10,577 কোটি টাকায়। করোনা সংকটের মধ্যেও জনগণের জন্য সেবার দরজা খোলা রেখেছে এনআরবিসি। নতুন নতুন উপশাখা সহ বিভিন্ন সার্ভিস পয়েন্ট খুলে ব্যাংকিং সেবা সহজ করার সুফল পেয়েছে বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংক। 30 জুন পর্যন্ত এনআরবিসির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 8,605 কোটি টাকা, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় একই সময় ছিল 6,435 কোটি টাকা। ব্যাংকের মুনাফা বছর শেষে টিকবে কি, এ বিষয়ে নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ। তমাল পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আপনার ব্যাংক দিয়ে শুরু করি। এইমাত্র আমরা যে খবরটি পড়লাম, এনআরবিসি ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমাণ প্রথমবারের মতো 10,000 কোটি টাকা অতিক্রম করেছে। নিঃসন্দেহে ভালো খবর। সামগ্রিক ব্যাংক খাতে আমানতের পরিমাণ বাড়ছে, আমরা শুনছি তারল্য বাড়ছে। তার অর্থ দাঁড়াচ্ছে গ্রাহকের আস্থার জায়গা এখনও ব্যাংক। কিন্তু এসব আমানতের বিপরীতে গ্রাহক কেমন মুনাফা পাচ্ছেন সেটা জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে দেখেন, আমরা গত বছর থেকে যে ইমপ্লিমেন্টেশন হয়েছে, যে 1 ডিজিট লোনের ব্যাপার আমরা নিশ্চিত করেছি যে 9%-এ আমরা নিচে আমরা লোন দিব আমাদের সমস্ত গ্রাহকদের। ইভেন মাইক্রো ক্রেডিট থেকে এসএমই সেক্টরে আমরা 1 ডিজিট লোন, সরকারের যে পদক্ষেপ ছিল সেটা নিশ্চিত করা হয়েছে গত বছরে। এই করোনার মহামারীর মধ্যেও যেহেতু আমরা এটা চালিয়ে যেতে পারছি, সেই কারণে আমার মনে হয় যে করোনার যে ধাক্কা আমরা কাটিয়ে উঠতে পারছি তার একটা সুফল হলো 1 ডিজিট লোন। এর মানে সরকারি বেসরকারি ব্যাংক খাতগুলো 1 ডিজিট লোন নিশ্চিত করার ফলে অন্তত ঋণের যে চাপ আমানতকারীর বিনিয়োগকারীর উপরে সেটা একটু কমে আসছে। তবে আমি বলবো যে যত কিছুই আমরা বলি না কেন, করোনার ধাক্কা এখনো শেষ হয়নি। আমাদের দেশে যে এখন যে লকডাউন বা শাটডাউন শুরু হয়েছে এবং এর যে ফলাফল
সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, সেখান থেকে আমরা কি ফলাফল পেতে পারি। এখানে আমাদের একটু গত বছরের চেয়ে আরো সিরিয়াসলি মানে ইমপ্লিমেন্টেশন। তার মানে 6 মাসের হিসাবে যে পরিচালন মুনাফাটা দেখা গেছে সেইটা যে কোনো সময় আবার নেতিবাচক দিকে যেতে পারে এমন একটি আশঙ্কার কথা বলছেন। অনেকগুলো বিতর্ক আছে যে ব্যাংক এখন নতুন ঋণ দিতে পারছে না, আগের মতো বিল বন্ডেও চাহিদা মতো বিনিয়োগের সুযোগ থাকছে না। তাহলে এই যে অর্ধবার্ষিক পরিচালন মুনাফা হলো, এটার ভিতটা কি তাহলে? এটার একটি আপনি দেখেন যে আমরা বাংলাদেশ ব্যাংকের দেয়া এবং সরকারের প্রণোদনা প্যাকেজের যে সমস্ত জিনিস আমরা ইমপ্লিমেন্টেশন করেছি, তার মধ্যে একদিকে প্রণোদনা দেয়া হয়েছে, আবার অন্যদিকে আমরা বিভিন্ন রকম ছাড় দিয়েছি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের আলোকে আদায়ের দিক থেকে। সেটা আমরা সব খাতে, এসএমই, কর্পোরেট সব খাতেই আমরা আদায়ের দিকে ছাড় দিয়েছি, যার জন্য আমাদের এই খেলাপি ঋণের পরিমাণটা বাড়েনি, যার জন্য অপারেশনাল প্রফিট বেশি দেখাচ্ছে। এবং আমার মনে হয় যে এই অপারেশনাল প্রফিট যেটা দেখাচ্ছে, একদিকে তারল্য সংকট কমে যাওয়ার ফলে একটা সুবিধা হয়েছে, কিন্তু তারপর দেখতে হবে যে আমাদের ইম্পোর্ট কমে গেছে। তো ব্যাংকগুলোর জন্য পরবর্তীতে যখন এই যে যারা ঋণের ছাড় পেয়ে এখন আমরা তাদেরকে খেলাপি হিসাব করছি না, সেটা যখন বাড়তি হিসাবে ব্যাংকগুলোর ঘাড়ে আসবে, তখন প্রভিশন করতে হবে, তখন কিন্তু দেখা যাবে যে এই মুনাফা কমে যাচ্ছে। এই হিসাব নিকাশগুলো পাল্টে যেতে পারে। কিন্তু যেটি আমরা আজকেও দেখলাম যে শিল্প খাতে মেয়াদি ঋণ বাড়ছে, আদায় হচ্ছে না এগুলো। সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেখানে সর্বশেষ প্রতিবেদনে বলা হচ্ছে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকে শিল্পে মেয়াদি ঋণ বিতরণ বেড়েছে 178%, আদায় বাড়েনি 1%। এমন হচ্ছে কেন তাহলে? এই যে দুটো জিনিস, প্রথম হলো বাজারে তারল্যের পরিমাণ, লিকুইডিটি অনেক, অতএব আমাদের অন্য কোনো অল্টারনেটিভ নেই, আমাদের বিনিয়োগ করতেই হবে। সে কারণে আমাদের বিনিয়োগ বাড়ছে, কিন্তু আদায় হচ্ছে না। কারণ হলো সব ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের দেয়া ছাড়গুলো সুবিধা নিচ্ছে, আরো তারা এই দেখেন যে তারা ব্যাংকে টাকা ফেরত দিচ্ছে না। তারা বিভিন্নভাবে যে সুবিধাগুলো আছে সেগুলো, তারল্য বাড়ার আরেকটি কারণ হলো যে একদিকে প্রণোদনা পাচ্ছে, আমাদের ব্যাংকের টাকা ফেরত দিতে হচ্ছে না, সেই টাকা তো কোনো এক জায়গায় যে জমা হচ্ছে, এটাও কিন্তু লিকুইডিটির। তাহলে এটা কি কোনো শঙ্কা তৈরি করছে, অর্থাৎ বাজারে কি এখন দরকারের চাইতে বেশি পরিমাণ টাকা জমে আছে, মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা আছে? দেখেন, আমরা তো আসলে জীবন ও জীবিকার মধ্যে এই সংঘর্ষের মধ্যে আছি। আমরা যদি এটা স্বাভাবিক পরিস্থিতি হতো তাহলে তো আমি অন্যভাবে প্রশ্ন উত্তর দিতাম, কিন্তু আমরা যে করোনার প্রাদুর্ভাবের মধ্যে আছি, সেখানে জীবন আগে তারপর জীবিকা, এই কথাটা কিন্তু আমরা ধরে নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখাটাই হলো আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এই মুহূর্তে গ্রামের অর্থনীতি যাতে, আপনি দেখেন যে আমরা সারা বিশ্বে করোনার মন্দভাব কাটিয়ে উঠলেও আমরা যে এখানে আছি সেখান থেকে আমাদের গ্রামের অর্থনীতি, নিচের অর্থনীতি যদি সচল না থাকে তাহলে কিন্তু আমরা সংকটে পড়ব। অতএব আমরা এই জায়গাটাতে অত গভীরভাবে এখন চিন্তা করার সময় নেই, কারণ এখন এসএমই খাত এবং কটেজ মাইক্রো, এসএমই এবং ইভেন কর্পোরেটের জন্য এখন যে ছাড়গুলো আছে সেগুলোকে ঠিকমতো মনিটরিং করা, রিস্ক ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করাই একমাত্র আমাদের কাজ। কারণ এর বাইরে এখন আমরা বাড়তি আদায় বা আদায় করার মতো, চাপ দেওয়ার মতো পরিস্থিতিতে আমরা নেই। আমরা শুধুমাত্র চিন্তা করছি যে করোনাকালীন সময়ে আমরা অর্থনীতির চাকা কিভাবে আরো বেশি সচল রাখা যায় সেই ব্যাপারে আমরা বেশি মনোযোগী, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বাড়তি সংকট হবে যখন, তবে জীবন যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা এই সংকটকে আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ তখন আর জীবনের যুদ্ধ। তামাল পারভেজ, জীবন যখন স্বাভাবিক হবে তখন অনেক সংকটই কেটে যাবে। এখন যেমন সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা ক্ষুদ্র অথবা আমরা মাঝারি খাতে শিল্প বলছি, সেই সব শিল্পের যারা উদ্যোক্তা আছেন তাদের সঙ্গে ব্যাংকের এক ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে এবং তারা কিন্তু ঋণ পাচ্ছেন, ক্ষতিপূরণ পাচ্ছেন, ইনসেন্টিভ পাচ্ছেন। জীবন যখন স্বাভাবিক হয়ে যাবে, এখনকার যে অগ্রগতিগুলো এগুলো কি ধারাবাহিকভাবে থাকবে? অর্থাৎ তারা কি এরকম কম শর্তে অথবা শর্তবিহীনভাবে ঋণ পাবেন ব্যাংকের কাছ থেকে তখন?
অবশ্যই পাবে, কারণ এটা তো আমরা কটেজ মাইক্রো এবং এসএমই খাতে আমরা শর্তবিহীন লোন দিই, এবং আপনি দেখেন যে সব ব্যাংকগুলোই কিন্তু এখন আসলে এটা করোনারও একটা সাইড এফেক্ট। এখন দেখেন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, সেই উদ্যোক্তাগুলো অন্যান্য সেক্টরে তৈরি হচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা ভালো ডাইভার্সিফিকেশন হচ্ছে, একটা ভালো দিক। অনলাইন বিজনেসগুলো দাঁড়াচ্ছে, গ্রামের অর্থনীতিতে নতুনভাবে ব্যাংকগুলো নতুনভাবে চিন্তা করছে। আমরা যেমন একদম গ্রাম ভিত্তিক লোন দিচ্ছি, মাইক্রো ক্রেডিট করছি, সেই জায়গাতে নতুন যে স্বনির্ভরতা আসবে, নতুন কর্মসংস্থান হবে, এগুলোর এফেক্ট সুদূর প্রসারী। আমরা যে জায়গাগুলোতে এখন ব্যাংক চলে গেছে, যেখানে ব্যাংক আগে কাজ করতো না, আমার মনে হয় যে এখান থেকে অনেক কর্মসংস্থান তৈরি হবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে, এবং আমরা দেখবেন যে আমাদের দেশের অর্থনীতির যে সমস্ত ভিত্তি আছে তার বাইরেও কিছু নতুন সেক্টর তৈরি হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এটা নিশ্চয়ই বাংলাদেশের সেই উন্নয়নে ব্যাংক খাত আরো বেশি সহযোগী হবে সেই প্রত্যাশা রাখছি। তোমার পারভেজ, তালিকাতে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ যোগ দিয়েছিলেন। আগামীকাল থেকে ব্যাংকে লেনদেনের সময় বাড়ছে 1 ঘন্টা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে 8ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সময়সূচি হবে সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 4টা পর্যন্ত। এছাড়া বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক লেনদেনের সময় বাড়ায়, পুঁজিবাজারেও লেনদেনের সময় বেড়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানায়, বৃহস্পতিবার থেকে 4 ঘন্টা লেনদেন হবে বাজারে। কাল থেকে শেয়ার বাজারের লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সেই সঙ্গে 15 মিনিট করে প্রি ওপেনিং ও পোস্ট ক্লোজিং সেশনও যথারীতি চালু থাকবে। বিরতির পর ফিরছি ইসলাম ব্যাংক নিবেদিত টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ইসলাম ব্যাংক নিবেদিত টালি খাতায়। করোনা মহামারীর প্রভাবে অর্থনৈতিক স্থবিরতার প্রভাবে রাজস্ব আহরণে বড় ধাক্কা খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। লক্ষ্যমাত্রা কমিয়েও সমাপ্ত 2020-21 অর্থ বছরে রাজস্ব ঘাটতি হয়েছে 45,000 কোটি টাকা। যদিও এবার 2019-20 অর্থ বছরের তুলনায় 17% বেশি প্রবৃদ্ধি হয়েছে, তবুও আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে বিগত অর্থবছর শেষে প্রায় 45,000 কোটি টাকার ঘাটতিতে পড়েছে প্রতিষ্ঠানটি। রাজস্ব বোর্ডের পরিসংখ্যান বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে। 2020-21 অর্থ বছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল 3,30,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের বড় অঙ্কের ঘাটতির মুখে তা সংশোধন করে 29,000 কোটি টাকা কমিয়ে 3,01,000 কোটি টাকা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হচ্ছে 2,56,000 কোটি টাকা। সেই হিসাবে 45,000 কোটি টাকার ঘাটতি হয়েছে। নতুন 21-22 অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। সেই হিসাবে এবার মোট রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হতে হবে প্রায় 23%। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অর্থায়ন বিষয়ে আসন্ন সম্মেলন নিয়ে এই মুহূর্তে কথা বলছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সরাসরি যাচ্ছে সেখানে। Delivering a job effectively, it is a course. I think agencies, you have rightly mentioned, there are agencies, definitely they will look into this particular area. Now, my point of argument is this, that you see, we are in the receiving end. We don't generate any carbon because carbon is being emitted by others. Those who are responsible for emitting carbon, in that case it is their responsibility to come forward. See, this climate change, entirely, the entire subject is man-made. And it is human being, they're responsible for using fossil fuel and emitting carbons, and they are responsible for this. And you will understand that growth of human being with economic prosperity, side by side it goes with our climate change. Now, in 1920, we were producing only 100,000 megawatt of electricity all over the world. It was 100,000 megawatt of electricity. Now in 100 years, in 2020, it is
now not 100,000, it is 1,900,000. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অর্থায়ন নিয়ে কথা বলছিলেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সরাসরি ছিলাম আমরা এতক্ষণ সেখানে। কোরবানিকে কেন্দ্র করে ব্যস্ততা বাড়ছে নরসিংদীর পশুর খামারিদের। বাড়তি লাভের আশায় এবারও পশু মোটাতাজা করেছেন জেলার বহু খামারি। তবে বিধিনিষেধের কারণে হাটে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা ঝুঁকেছেন ফেসবুকে পশু বিক্রির পর পৌঁছে দিচ্ছেন গ্রাহকের দুয়ারে। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন নরসিংদী জেলার খামারিরা। প্রাণীদেহের জন্য ক্ষতিকর ওষুধ ছাড়াই পশু মোটাতাজা করেছেন জেলার বহু খামারি। খৈল, কুড়া, চালের খুদ, ছোলা, ভুসি, কাঁচা ঘাস খাইয়ে বড় করেছেন এসব পশু। আমরা কোনো ইংলিশ কোনো ইউজ করি না, আমরা সব দেশি খাবার দেশে খাওয়াই। খোল, ভুসি এইগুলো একটা মিশাইয়া খাওয়াইতেছি। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু লালন পালনে বাড়তি খরচ হয়েছে বলছেন খামারিরা। তাই করোনা পরিস্থিতিতে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় অনেকে। আমরা যেভাবে গরু পালন করছি সেক্ষেত্রে আমাদের দানাদার খাদ্যের দাম বেশি, আমাদের খরচ দেখা গেছে অনেক বেশি হয়ে গেছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন জেলায় ৬,৭০০-র বেশি খামারি দেশি পদ্ধতিতে কোরবানির পশু মোটাতাজা করেছেন, স্থানীয় চাহিদা মিটিয়ে যা অন্য জেলায়ও পাঠানো সম্ভব। রাসায়নিক দ্বারা তাদের স্বাস্থ্য বৃদ্ধির একটা প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু নরসিংদীতে এই বিষয়টি খুবই বিরল। বিগত বছরে যেমন উদ্বৃত্ত ছিলাম কোরবানির পশুতে, এবারও আমরা উদ্বৃত্ত। এদিকে মহামারীর কারণে এবার অনলাইনে কোরবানির পশু বিক্রির দিকে ঝুঁকছেন ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। বিধিনিষেধের কারণে হাটে ক্রেতা না আসলে পশু অবিক্রিত থেকে যেতে পারে, তাই এখন থেকে ফেসবুকে পেজ খুলে বিক্রি করছেন পশু। হাট বসে কিনা এটা নিয়ে আমরা উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। করোনার কারণে আমরা বাজার নিতে পারি, অনলাইনে বিক্রি করি। ঢাকা, নরসিংদী, আপনার ময়মনসিংহ থেকেও লোক আইসা গরু দেখে যায়। হাটে না গিয়ে অনলাইনে পশু বিক্রির জন্য খামারিদের উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ফেসবুকে তাদের তথ্যগুলো আপলোড করা হচ্ছে এবং এটা দেখে অনেকেই অনলাইনে কেনাবেচা করতেছেন, মোবাইল করে তার কাছ থেকে কিনতেছেন। জেলায় গবাদি পশুর খামার আছে ১২,০০০-এরও বেশি। এসব খামারে এবার কোরবানির জন্য লালন পালন করা হয়েছে ১,৭৭,০০০ পশু। ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারে লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার পুঁজিবাজারে আমরা দেখছি নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। প্রধান সূচক ডিএসসি এক্সে ২৪ পয়েন্ট কমে গেছে, অবস্থান করছে ৮,১৭২ পয়েন্টে। ডিএসসিএস সরিয়া ভিত্তিক সূচক, এই সূচকটি একটু ঊর্ধ্বমুখী, খুব বেশি নয়, কিন্তু ডিএস30 বাসের সূচকটি সেটি আবার নিম্নমুখী। ঢাকার বাজারে এখন পর্যন্ত ১৪১৬ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। হাত বদলের শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ২০৪টির, অপরিবর্তিত আছে ২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের শেয়ারের দর। আমরা একটু টপ 20 শেয়ারের অবস্থাও দেখে নিতে চাই। ১ নম্বরে আছে বিবিধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো, ৯০.৫ টাকায় লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত ১৪৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, যেটি সিমেন্ট খাতের প্রতিষ্ঠান, সেটি ২ নম্বরে আছে, ৬২.৫ টাকা লেনদেন হচ্ছে এবং ৩ নম্বরে আছে ওষুধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো। ইসলামিক নিউজের তালিকা আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।